আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচের যারা আছো, তোমাদের তো সামনেই হচ্ছে এইচএসসি বোর্ড পরীক্ষা। সামনেই বললাম কারণ এই যে এখনকার যে সময়টা, সেটা দেখবা খুব দ্রুতই দেখতে, দেখতে পার হয়ে যাচ্ছে। তোমাদের তো এখন মোটামুটি প্রি-টেস্ট চলছে, সামনে হচ্ছে যে টেস্ট হবে। তারপর দেখবে একটা সময় এইচএসসি মূল যেই বোর্ড পরীক্ষাটা সেটা চলে আসবে। এখন একটা ব্যাপার হচ্ছে তোমাদের মধ্যে আমরা অনেক কনসার্ন দেখছিলাম যে এই যে রেজাল্টের যে ব্যাপারটা, সাধারণত যেটা দেখা যায় যে যেই ব্যাচ যখন হচ্ছে বোর্ড পরীক্ষা দেয়, তখন তাদের চিন্তাটা না ওই আগের ব্যাচের রেজাল্ট কেমন হয়েছে বা আগের ব্যাচের প্রিপারেশন কেমন ছিল এগুলোর আশেপাশে ঘুরপাক খায়। সো আমরা কিন্তু দেখছি যে বিগত বছরের যে রেজাল্ট, অর্থাৎ তোমাদের হচ্ছে জাস্ট এক ব্যাচ আগের যাদের রেজাল্ট হচ্ছে যে কিছুদিন আগে দিল 25 ব্যাচের রেজাল্টের ক্ষেত্রে অন্যান্য বছরের তুলনায় কিন্তু বেশ ভালো একটা চেঞ্জ আসছে। আমরা সেটা পাশের হারের কথা বলি বা জিপিএফএফ এর কথা বলি, এটা কিন্তু আগের তুলনায় বেশ কমে গেছে। জিপিএফএফ এর কথা যদি বলি, এটা মোটামুটি অর্ধেক হয়ে গেছে। আর পাশের হারও দেখা যাচ্ছে এটা 59% মতো। এখন বোঝা যাচ্ছে যে 100 জন স্টুডেন্টের মধ্যে 60 জন পাস করতেছে মোটামুটি, আর 40 জনের পাসই হচ্ছে না। সো এই ব্যাপারগুলো কি আসলে অনেক চিন্তার বা তোমাদেরও কি অনেক টেনশন করা উচিত নাকি, বা যদি আসলে টেনশন করো তাহলে কি করা উচিত, সেগুলো নিয়ে মূলত আমরা আজকে কথাবার্তা বলবো। সো প্রথম কথা হচ্ছে রেজাল্টের যে ব্যাপারটা, আমি একটু আসিরের কাছে চলে যাচ্ছি। আসির, এই যে রেজাল্টের যেই স্ট্যাটের ব্যাপারটা বললাম বা এখন ওরা দেখতে পারতেছে, এটার ব্যাপারে তোমার কি মতামত? না, এইখানে আসলে ভাইয়া যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি 20, 21, 22 বা 23 সালে যেরকম ব্যাপারটা ছিল, এখন কিন্তু আস্তে আস্তে কোয়েশ্চেন ওরকম স্ট্যান্ডার্ড হওয়াতে বা একটু অন্য ধরনের হওয়াতে, পাশাপাশি স্টুডেন্টরাও যেহেতু সিলেবাসে পড়ে দিতে আস্তে আস্তে বাড়ছে। আমরা সর্বশেষ যে ব্যাচটা দেখলাম 25 ব্যাচ, ওদের কিন্তু মোটামুটি শর্ট সিলেবাস ছিল, ভালো পোর্শনই সিলেবাস ছিল। আবার কোয়েশ্চেনও যেটা দেখা গেছে যে শর্ট সিলেবাসের ভাই এটা একটা সমস্যা ছিল যে যখন ওখানে আমরা মাল্টিপল জায়গা থেকে কোয়েশ্চেন করতে হয়, যে আগে হয়তো তাপগতিবিদ্যা থেকে একটা কোয়েশ্চেন আসতো, এখন যখনই দুইটা কোয়েশ্চেন জোর করে আনতে হচ্ছে শর্ট সিলেবাসের কারণে সেকেন্ড কোয়েশ্চেনটা কঠিন হয়ে যাচ্ছে। ওই কঠিন বা ডিফারেন্ট হওয়ার কারণে দেখা যায় স্টুডেন্টরা একটু হেজিটেশনে পড়তেছে আনসার করার জন্য, যেটার প্রভাব কিন্তু ভাই রেজাল্টে পড়ছে। সো আমার কাছে মনে হয় যে এখনকার যে রেজাল্টটা আছে এটাই কিন্তু অ্যাকচুয়াল রেজাল্ট বলা হয়, এবং আমাদের যে রিসেন্ট ইউনিভার্সিটিগুলো যে প্রজ্ঞাপন দিছে বা সার্কুলার দিছে, সেখানেও কিন্তু আমরা এটার একটা প্রতিফলন দেখতে পাচ্ছি যে যে রেজাল্টটা এইচএসসিতে ওরা করছে ওটার উপর কিন্তু অনেক বেশি ইউনিভার্সিটিগুলো ডিপেন্ডেন্ট হয়েই সার্কুলার দিছে। হ্যাঁ, যেমন ওই যে বুয়েটের ক্ষেত্রেই তো হুম, আগে হুম, হচ্ছে জিপিএ 5 অনেক বেশি পাওয়ার কারণে প্রিলি নেওয়া লাগতো, হুম, হুম, কিন্তু এবার কিন্তু হচ্ছে বুয়েটের অথরিটি থেকে এরকম একটা স্টেটমেন্ট আসছে যেহেতু এবারের রেজাল্টটাই এইচএসসি রেজাল্টে অনেক জেনুইন আসছে, হুম, হুম, হুম। তাই আর প্রিলি নিয়ে বাছাই করার কোনো দরকার নেই, ডিরেক্ট রিটেন নিয়ে আমরা যেতে পারি। এটা কিন্তু ভাই এক হিসেবে ভালো যে আমরা দেখছিলাম যে বিগত বছরগুলোতে যারা এইচএসসি তে ভালো করতো, ভালো করার পর কাউকে যখন বলা হয়তো যে ভালো করছো, খুব বেশি একটা পাত্তা পাইতো না, কারণ হচ্ছে এইচএসসি এর ভ্যালুটা কিছুটা মনে হয় কমে গেছিল, এরকম একটা অবস্থা। কিন্তু এই বছর থেকে কিন্তু যেহেতু এইচএসসি রেজাল্টটা জেনুইন, ওটার একটা ভ্যালু আছে। সো আমি একটু স্টুডেন্টদেরকে বলবো 26 ব্যাচের যারা আছো, তোমরা অবশ্যই চেষ্টা করবা বোর্ড এক্সামের জন্য একটু ভালো মতো প্রিপারেশন নেওয়া, যেন বোর্ড এক্সামটা ভালো হয়, কারণ এই এক্সামের রেজাল্টের ভ্যালু কিন্তু এখন আগের চাইতে অনেক বেশি। অবশ্যই। আচ্ছা, আমি এবার সঞ্চয়ের কাছে চলে যাচ্ছি। যেহেতু মেডিকেলও হচ্ছে যে ফুল সিলেবাসে পরীক্ষা হয় এবং এবছর ২৬ ব্যাচের কিন্তু বোর্ড পরীক্ষাটাও ফুল সিলেবাসে হবে। সো তোমার পার্সপেক্টিভ থেকে ব্যাপারটা কেমন, যে ফুল সিলেবাসে হতে কি ভালো হলো নাকি খারাপ হলো, কেমন? আমি যেহেতু মেডিকেলের মানুষ, তো আমি বলবো যে আমার পার্সপেক্টিভ থেকে ভাইয়া অবশ্যই ভালো হয়েছে। কারণ আমি যদি ওদেরকে মেডিকেলে পড়ার জন্য সাজেশন দেই, আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু ভাইয়া যেবার থেকেই শর্ট সিলেবাস মানে প্রবর্তিত হয়েছে, সেই সময় থেকেই কিন্তু ফুল সিলেবাসের পরীক্ষা হতো। তো একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট আমি দেখতাম যারা সচেতন ছিল, তারা কিন্তু একাডেমিক লেভেল থেকেই হচ্ছে গিয়ে ফুল সিলেবাসটা পড়তো। কিন্তু এই পার্সেন্টেজটা ভাই খুবই কম ছিল। মানে দেখা গিয়েছে যে মনে প্রাণে চায় যে মেডিকেলে পড়বে, কিন্তু ওই যে একাডেমিকের প্রেশার, এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করার একটা প্রেশার, এই কারণে ওরা এক্সট্রা সিলেবাসটাকে অত বেশি গুরুত্ব দিতে পারতো না। যার কারণে মনে ইচ্ছা আছে, ভালো স্টুডেন্ট, কিন্তু ওই সময় এক্সট্রা সিলেবাস না পড়ার কারণে দেখা যায় অ্যাডমিশনের আগের টাইমটাতে ওদের উপরে অনেক প্রেশার পড়ে যেত। সেই দিকটা চিন্তা করলে ফুল সিলেবাস অ্যাকচুয়ালি যারা মেডিকেল অ্যাসপিরিয়েন্ট আছে ওদের জন্য একটা আশীর্বাদ। ওরা একাডেমিক লেভেল থেকে একদম পুরো বইটা সম্পর্কে একটা ধারণা রাখতে পারবে, এবং এই অনুযায়ী ওরা এইচএসসি পরীক্ষার যে প্রিপারেশন নিবে, ওই প্রিপারেশনটাকেই জাস্ট একটু ঝালাই করে ওরা মেডিকেলের এক্সামিনেশনে ভালো রেজাল্ট করতে পারবে। অবশ্যই। আর আসিরও যে পয়েন্টটা বললো যে দেখা গেল যে যখন হচ্ছে কম সিলেবাস থেকে বেশি প্রশ্ন করতে হচ্ছে, তখন ওই কম সিলেবাসের মধ্যে হয়তো অনেক কমপ্লিকেটেড টপিক বা আউট অফ দ্য বক্স টপিক চলে আসার একটা সম্ভাবনা থাকে। সামনে যে ফুল সিলেবাসে পরীক্ষা হলে সেটা আসবে না এরকম না, বাট অবশ্যই যদি হচ্ছে যে বেশি টপিক থেকে ওই বেশি পরিমাণ কোয়েশ্চেন করতে হয়, তখন ওই ব্যালেন্সটা অনেক সুন্দর মতো থাকে। যে দেখা যাচ্ছে যে একই টপিক থেকে মাল্টিপল কোয়েশ্চেন করার প্রয়োজন হচ্ছে না, সবগুলো চ্যাপ্টার থেকে ব্যালেন্সড ওয়েতে কোয়েশ্চেন করা যাচ্ছে, যেমনটা হচ্ছে ওই আগে আমরা যখন ফুল সিলেবাসে পরীক্ষা দিয়ে আসছি সেভাবে। সো দেখো, এখানে ভালো খারাপ দুইটা দিকেই আছে। হয়তো হ্যাঁ, খারাপ দিকটা তোমাদের দিক থেকে এরকম হতে পারে যে তোমাদের ওই যে ফুল সিলেবাসের কথা চিন্তা করে এটা কিভাবে কভার করবা, এত তো সময় নাই, এই ধরনের চিন্তা আসতে পারে। বাট যদি হচ্ছে যে তুমি বোর্ড কোয়েশ্চেন প্রপারলি অ্যানালাইসিস করে যেটার জন্য যতটুকু পড়া দরকার
ওই সময়ের কথা বিবেচনা করে যদি ঠিকমতো প্রিপারেশনটা নিয়ে নিতে পারো, তখন দেখবা যে ওই কোয়েশ্চেনের ক্ষেত্রে আশা করি যে তোমার উত্তর করার ক্ষেত্রে ওই কমফোর্টটা তুমি পাবা। সো ডেফিনেটলি সুবিধা অসুবিধা দুইটাই আছে, বাট যেহেতু ফুল সিলেবাস এবং এটা সবার জন্যই, এমন না যে কোনো বোর্ডের জন্য ফুল কোনো বোর্ডের জন্য শর্ট, সো পুরো ব্যাচের জন্যই যেহেতু, তাহলে সবার ক্ষেত্রে ইম্প্যাক্টটা সেম হবে। সো আমার মনে হয় না যে এটা নিয়ে আলাদা অনেক বেশি চিন্তা করার দরকার আছে। জাস্ট সময় যতটুকু আছে সেটা চিন্তা করে সিলেবাসটা কীভাবে প্রপারলি কভার করা যায় সেটাই হচ্ছে করা উচিত। ভাই স্টুডেন্টরা কিন্তু আসলে আপনার মনোভাবও জানতে চায়। আপনার কাছে কি মনে হয় যে 25 ব্যাচের যে রেজাল্টে একটা পরিবর্তন এসেছে, তো 26 ব্যাচের রেজাল্টেও কি এরকম পরিবর্তন আসতে পারে, নাকি ওদের রেজাল্ট ওরা আরো ভালো করতে পারবে এই চেঞ্জ সম্পর্কে আগে থেকে জানার কারণে? আচ্ছা, এখানে পরিবর্তনের যে ব্যাপারটা, পরিবর্তনটা আসলে দুই রকম হতে পারে, ভালো বা খারাপ। হ্যাঁ। এখন হচ্ছে যে যারা রেজাল্ট পাচ্ছে তাদের কাছে কিন্তু ডেফিনেটলি এটা খারাপ হবে এরকম যে না, কেন হচ্ছে আমাদের সাথে এরকম হলো, আগে তো হচ্ছে আরো বেশি GPA 5 দিত, আমাদেরকে কেন দিল না এরকম। বাট আমরা যদি ওভারঅল পার্সপেক্টিভে দেখি, অ্যাকচুয়ালি রেজাল্টের মান হচ্ছে ডেভেলপ হয়, বা ওই যে আসির যেটা বললো GPA 5 পাওয়াটা বা A+ পাওয়াটা, এটা জেনুইন A+ হিসেবে হয়। সো একটা ব্যাপার 26 ব্যাচের জন্য ভালো যে ওরা 25 ব্যাচের রেজাল্ট দেখে ফেলার কারণে ওই আইডিয়াটা হয়ে গেছে যে না, এখন হয়তো এত সহজ হবে না, বা খালি হচ্ছে পরীক্ষার আগে কোনো মতে পড়ে গেলাম, বা হচ্ছে যে কিছু শর্ট সাজেশন দেখে গেলাম, সেটা দিয়ে আমার পরীক্ষা মানে ভালো নাম্বার পাওয়া হয়ে গেলো, এত ইজি হবে না। সো ডেফিনেটলি সামনে হচ্ছে যে তোমাদের বেলায় এসে GPA 5 বাড়ুক বা পাশের হার বাড়ুক কমুক যাই হোক না কেন, তোমার কিন্তু এই কনজারভেটিভ চিন্তাটা এইভাবে করা উচিত যে না, আগে থেকে সতর্ক থাকা। আমি কিভাবে নিজের পার্সোনাল প্রিপারেশনটা, পুরো ব্যাচের যা হওয়ার হোক, বাট আমি আমার নিজের পার্সোনাল প্রিপারেশনটা পাশের হারের রেসপেক্টে বলি, GPA 5 এর রেসপেক্টে বলি, কত বেস্ট নিতে পারি যাতে আমার হচ্ছে যে কোনো টেনশন করতে হয় না। এই যে দেখো এখানে GPA 5 এর মধ্যে 25 সালে তো হচ্ছে যে 70,000 মানুষ প্রায় হচ্ছে GPA 5 পাইছে। সো তাদেরকে কিন্তু কিছু ইফেক্ট করে নাই এখানে, কোয়েশ্চেন কঠিন হয়েছে নাকি, বা হচ্ছে যে খাতা দেখা কঠিন হয়েছে নাকি, কিছু ইফেক্ট করে নেই। সো যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রিপারেশনটা বেস্ট ওয়েতে নিতে পারবা, সেটা পড়া কভার করা হোক বা হচ্ছে কোয়েশ্চেন সলভ করার ক্যাপাবিলিটি হোক, যত ভালোভাবে নিতে পারবা তুমি তত দুশ্চিন্তা মুক্ত থাকতে পারবা। তোমার তখন সেটা চিন্তাই করা লাগবে না যে আচ্ছা না কোয়েশ্চেন কেমন হচ্ছে, খাতা কে দেখবে, এই হবে নাকি সেই হবে। ডেফিনেটলি কিছু না কিছুতে এদিক সেদিক হয়তো হইতেই পারে যে খাতা কার কাছে যাচ্ছে বা এগুলা, কিন্তু তুমি নিজে যত বেশি সেফ থাকবা ততই কিন্তু তোমার জন্য ভালো। সো আরেকটা যেটা কমন জিনিস আসে যে ঠিক আছে সবই বুঝলাম যে রেজাল্টের ব্যাপারে এরকম, বা আমার হয়তো পড়তে হবে, বাট ওই যে এখন তো সিলেবাসের ক্ষেত্রে দেখা গেছে যে অনেকের অনেক কিছু বাকি রয়ে গেছে, আবার যেগুলো অনেক আগে পড়ে আসছে, সে ফার্স্ট ইয়ারের সময় পড়ছে, ওগুলো হয়তো হচ্ছে যে খুব একটা মনেও নাই। তো এখন আসলে কিভাবে আগানো উচিত? ওর কি বেশি ক্লাস করা উচিত, নাকি বেশি পরীক্ষা দেওয়া উচিত, নাকি দুইটা কম্বাইন করে করা উচিত, কি করা উচিত? আচ্ছা, থ্যাংক ইউ ভাইকে। এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা, যে অনেকে ভাই আমাদেরকে ইদানিং কোয়েশ্চেন করতেছে যে ভাইয়া আমাদের ফুল সিলেবাসে কোনটা বেশি দরকার, যে একটা চ্যাপ্টার অনেক বেশি ডিটেলসে পড়া নাকি সিলেবাসটাকে আগে কভার করা। দেখো এখানে সহজভাবে বলি যে যেহেতু আমাদের ফুল সিলেবাসের কারণে কোয়েশ্চেন করার জায়গা কিন্তু বেশি। সো তুমি যদি কোনো টপিক গ্যাপ দাও, ওইখান থেকে কোয়েশ্চেন চলে আসে, তাহলে কিন্তু তোমার জন্য সমস্যা হবে। সো প্রথম টার্গেট হইতে হবে অবশ্যই সিলেবাসটাকে কভার করা। এখন অনেক ক্ষেত্রে স্টুডেন্টদের দেখা যায় সময় তো আমাদের সীমিত, সময় তো আর অসীম না। সো যেটা দেখা যায় যে একটা টপিক অনেক বেশি ডিটেলসে পড়তে গিয়ে বা একটা টপিকের উপর অনেক বেশি ক্লাস করতে গিয়ে পরের দিকে অনেকগুলো টপিক ধরাই হয় না। সো এখানে সমস্যাটাকে, যেই টপিক তুমি ডিটেলসে পড়ছো আনসার করতে পারতেছো, যেই টপিক পড়োই নাই, তোমার ধরার এই সুযোগ নয়, টপিক থেকে আনসার করার সুযোগই নাই। সো এখানে কিন্তু তোমার হাতে স্কোপটা কমে যাচ্ছে। সো এখানে অবশ্যই মাথায় রাখতে হবে যে সিলেবাস শেষ করার জন্য যতটুকু দরকার ততটুকু, অর্থাৎ কতটুকু পড়লে তুমি ঠিক মতো পরীক্ষার খাতে একটা ভালো এফোর্ট বা ডেলিভারি দিয়ে আসতে পারবে এবং তোমার নাম্বারটা তুমি ভালো এনশিওর করতে পারবা, সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে। অর্থাৎ আমরা এটাকে সহজে বলি, কোনটা পড়তে হবে আর কোনটা ছাড়তে হবে সেটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? সেইভাবেই তোমাদের ক্লাসটা করা জরুরি আর কি। আচ্ছা, সো আরেকটা কনসার্ন ওদের থাকে যে আমার তো হয়তো কিছু কিছু চ্যাপ্টার একেবারে ধরাই হয় নাই, বা আমার হয়তো ওই বেসিকটা সেভাবে ডেভেলপ হয় নাই। সো সেই ক্ষেত্রে হচ্ছে যে কি করা যায়? আমি একটু সঞ্জয়ের কাছে চলে যাচ্ছি এখন। আচ্ছা, বেসিক ডেভেলপের উপরে ভাইয়া আসলে কিছু সাবজেক্ট ডিপেন্ড করে, কিছু সাবজেক্ট ডিপেন্ড করে না। যেমন আমরা যদি বায়োলজির ক্ষেত্রে বলি, তাহলে বায়োলজিতে কিন্তু ভাইয়া ও যদি একটা চ্যাপ্টার একবারও নিজের মতো করে পড়ে, তাহলে কিন্তু সেই প্রিপারেশনে ওর বেসিক বিল্ড আপ হবে এবং সেই প্রিপারেশনে এইচএসসি পরীক্ষা বেশ ভালোভাবে দিতে পারবে। আর ফিজিক্স কেমিস্ট্রির কথা ভাইয়া আপনারা ভালো বলতে পারবেন, বাট আমার যেটা মনে হয় যে ওদের এইচএসসি পরীক্ষার জন্য হচ্ছে গিয়ে যতটুকু প্রিপারেশন প্রয়োজন, ওরা যদি এই সময়ের মধ্যে একদম কোনো একটা টপিক ডিপে না গিয়ে ওরা আমাদের প্রিভিয়াস ইয়ারের টেস্ট পেপার বা বিগত বছরে আসার প্রশ্ন, ওই প্রশ্নের প্যাটার্ন ধরে ধরে সেই অনুযায়ী যতটুকু বেসিক দরকার ততটুকু জেনে ওরা যদি পরীক্ষায় বসে, তাহলে ওরা এই সময়টাকে কাজে লাগাতে পারবে। কারণ ভাই এখন আসলে অতটুকু সময় কিন্তু ওদের হাতে নাই। আসির যেটা বললো যে অসীম না সময়, এই সময়ের মধ্যে আসলে বেসিকের একদম ডিপে না গিয়ে এইচএসসি পরীক্ষার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু বেসিক পড়ে সেটার উপরে বারবার প্র্যাকটিস করে, আপনি যেটা ভাই আসিরকে কোয়েশ্চেন করেছিলেন যে পরীক্ষা দিবে নাকি ক্লাস করবে, আমার কাছে মনে হয় ক্লাস প্লাস পরীক্ষা দুইটার কম্বিনেশন করে ওরা যদি এখন আগায়
দেয়, তাহলে ওদের যতটুকু ন্যূনতম বেসিক দরকার সেটাও হবে, প্লাস ওদের পরীক্ষার জন্য একটা ভালো প্রিপারেশন হবে। আচ্ছা, সোফার আমরা যেটা বুঝলাম যে প্রিপারেশনের ক্ষেত্রে একটু ব্যালেন্সটা দরকার প্রপারলি মেনটেন করা। তার কারণ কি, ওই যে বেসিকের কথা বা এই জিনিসগুলো কোন একটা চ্যাপ্টার আগে পড়া নেই, এই রিলেটেড কোয়েশ্চেনগুলো যখন আসে, যে দেখো তোমরা হচ্ছে যে কলেজের ক্লাস মোটামুটি যদি ধরি কথার কথা 1.5 বছর আগে শুরু করছো, তো 1.5 বছর আগে একটা জিনিস যে সময় নিয়ে পড়া উচিত ছিল বা যেভাবে পড়া উচিত ছিল, তুমি যদি চিন্তা করো যে এখন এইচএসসি পরীক্ষার আগে যে সময়টা আছে, এই সময় হচ্ছে যে তুমি সেটা কভার করে ফেলবা, এটা কিন্তু কখনো হচ্ছে যে ম্যাচ হবে না। মানে জিনিসটা অনেকটা এরকম যে ধরো তোমার প্রতিদিনই হচ্ছে একটু একটু করে খাওয়া দরকার, সেটা হচ্ছে তুমি খাও নাই, এরপর 30 দিনে না খেয়ে থেকে তুমি যদি চিন্তা করো 30 দিন পর 31তম দিনে এসে একসাথে হচ্ছে 30 দিনের খাওয়া সব খেয়ে ফেলবা, এটা কিন্তু হবে না। আমাদের হিউম্যান বডি যেটা রেসপেক্টেই বলি না কেন, সেটা পড়াশোনা হোক, খাওয়া দাওয়া হোক বা ঘুম হোক, যে কোনো কিছু রেসপেক্টে, এমন কিন্তু জিনিসটা এভাবে ওয়ার্ক করে না যে অনেক কিছু জমায় রাখলাম দেন একসাথে এসে সেভাবে হয়ে যাবে। তাহলে এখন উপায় কি? আমি হচ্ছে যে কম পড়া হয়েছে বা পড়ি নাই বা হয়তো বাকি রয়ে গেছে, তাহলে কি এখন সেটা শেষ করব না? অবশ্যই বোর্ড পরীক্ষার জন্য তো ভালো করার জন্য অবশ্যই শেষ করা লাগবে, কিন্তু পার্থক্যটা এখানেই, কলেজে ফার্স্ট ইয়ারে যখন তুমি প্রথম ক্লাস শুরু করছিলা তখনকার পড়ার অ্যাপ্রোচ বা তোমাকে পড়ানোর অ্যাপ্রোচ আর এই সময় এসে তোমার প্রিপারেশন নেওয়ার অ্যাপ্রোচ কিন্তু একদমই সেম হবে না। কাভার দুই ক্ষেত্রেই করতে হইতো। শুরুতে পড়া শুরু করলে আমি জানি অনেকে শুরুতে শুরু করেও কভার করে ফেলছে এতদিনে, তাদের জন্য যেমন ঠিক, আবার ঠিক আছে অনেকে হয়তো করতে পারো না এই বিভিন্ন কারণে, সো তাদেরও কভার করা লাগবে। কিন্তু অবশ্যই এমন একটা পর্যায়ে থেকেই করা উচিত বা এমনভাবেই শুরু করা উচিত যাতে ঠিক আছে এই জিনিসগুলো আমার বোর্ড পরীক্ষার জন্য দরকার, বা বোর্ড পরীক্ষায় এই কোয়েশ্চেনগুলো আসে, এগুলো আনসার করার জন্য এতটুকু বেসিক দরকার, ঠিক আছে সেখান থেকেই জাম্প করি। সো ডেফিনেটলি সেটা কখনোই এরকম হবে না যে তোমাকে হচ্ছে 1 2 3 4 এভাবে হচ্ছে শিখা দেওয়া লাগতেছে। একটা পর্যায়ে পর্যন্ত তুমি হয়তো জানোই, তুমি সংখ্যাগুলো জানো, তুমি হয়তো যোগ বিয়োগ করতে পারো, গুণ ভাগ করতে পারো, তারপর ঠিক আছে এখন বোর্ড স্ট্যান্ডার্ড আর কোন লেয়ারে যাওয়া যায় সেটা নিয়ে আমরা কথাবার্তা বলতে পারি। সো আসিফ, সেই ক্ষেত্রে আমরা ওদের জন্য কি করতে পারি? তো এইখানে ভাই আমরা শুরু থেকেই যেটা অলরেডি ওরা জানে বা আমাদের বিভিন্নভাবে আমাদের গ্রুপ পেজ থেকে পাবলিশ হয়ে গেছে, যে আমরা কিন্তু প্রতি বছরের মতো এবছরও ওদের এই ক্রান্তিকালে ওদের জন্য নিয়ে আসি ফাইনাল রিভিশন কোর্স এফআরসি। যেহেতু ওদের ফুল সিলেবাস একটা হাবুডুবু অবস্থা, কি হয় না হয় একটা দুশ্চিন্তা, যে অনেক বছর পর ফুল সিলেবাস চলে আসছে, আবার বিগত বছরের রেজাল্ট দেখে অনেকেই প্যানিকড অবস্থায় আছে। তো এইখানে আমাদের পক্ষ থেকে সলিউশন হচ্ছে প্যানিক করার কোনো প্রয়োজন নাই। তোমার যদি একেবারেই কোনো কিছু পড়া না থাকে কোনোই সমস্যা নাই, তুমি যদি একেবারেই হাবুডুবু অবস্থাতে থাকা তাও কোনো সমস্যা নাই। তুমি এফআরসি কোর্সের মাধ্যমে তুমি যেখানে আসো এইখান থেকে তুমি একটা যথেষ্ট ভালো পরিমাণ লেভেলে চলে যেতে পারবা ক্লাস এবং প্র্যাকটিসের মাধ্যমে, এবং বোর্ড এক্সামে একটা ভালো রেজাল্ট করতে পারবা। এটা কিন্তু আমরা আমাদের ফাইনাল রিভিশন কোর্সে ক্লাসের মাধ্যমে তোমাদেরকে নিশ্চিত করে দেব। পাশাপাশি ভাইয়া ক্লাসের পাশাপাশি ওদের কিন্তু এক্সামও দিতে হবে, কারণ আমরা জানি যে ক্লাস করলেই কিন্তু তুমি তোমার প্রিপারেশনটা পূর্ণাঙ্গভাবে কমপ্লিট করতে পারবা না। তোমাকে অবশ্যই কতটুকু তুমি শিখতে পারলা সেটার জন্য কিন্তু এক্সাম দিতে হবে। সো ফাইনাল রিভিশন কোর্সের পরপরই কিন্তু আমাদের প্রতি বছরের মতো উদ্ভাসের যে মডেল টেস্ট কোর্সটা, সেটাও কিন্তু তোমাদের জন্য চলে আসবে। মনে রাখতে হবে যে এক্সামে ভালো করতে হলে তোমাকে প্রিভিয়াসলি আগে এক্সাম দিয়ে প্র্যাকটিসটা করে নিতে হবে। সো ক্লাস করে তুমি জিনিসগুলো আয়ত্ত করবা ফাইনাল রিভিশন কোর্স বা এফআরসির মাধ্যমে, পরবর্তীতে তোমার প্রিপারেশনটা গোছানো হয়ে গেলে তুমি কিন্তু আমাদের মডেল টেস্টের মাধ্যমে তোমার প্রিপারেশনটাকে ঝালিয়ে নিতে পারবে। আচ্ছা, সো এখানে অবশ্যই আশা করি ব্যাপারটা বুঝে গেছো যে তোমার প্রিপারেশনের ক্ষেত্রে দুইটা ব্যাপারই আমাদের একটু আগে কথাটা উঠে আসছে দরকার, যে ক্লাস করে যেমন হচ্ছে যে টপিকের গ্যাপগুলো ফিল আপ করা দরকার বা রিভিশন দেওয়া দরকার, ঠিক একইভাবে পর্যাপ্ত পরিমাণ পরীক্ষা বা মডেল টেস্ট দিয়ে কিন্তু এই যে তুমি যতটুকু শিখলা সেটার অ্যাপ্লিকেশনটা করা দরকার। সো আমাদের অনেকের একটা ভুল ধারণা থেকে যায় বা অনেক সময় আমরা স্টুডেন্টরা ফিল করি যে যখন তুমি দেখবা যে ক্লাস করতেছো, ভাইয়া তো সবকিছু সুন্দরভাবে বুঝাচ্ছেন বা তুমি হচ্ছে বুঝতেছো, নোট করতেছো, তখন মনে হবে যে না প্রিপারেশন কিন্তু খুব ভালো হয়ে যাচ্ছে আমার, আমি কিন্তু পারি এগুলা বা পারবো। কিন্তু অ্যাকচুয়ালি কতটুকু পারি বা আসলেই যে পারবো সেটা বোঝা যায় যদি তোমাকে হচ্ছে কোয়েশ্চেন দিয়ে দেওয়া হয়, তোমার কাছে খালি খাতা আছে, একদম জিরো থেকে তোমার শুরু করতে হচ্ছে। সো এটা একটু খেয়াল রাখবা যে ডেফিনেটলি ক্লাস করার সময় মনে হচ্ছে পারি বা পারবো, এই কনফিডেন্সটা দরকার আছে, ওকে ফাইন, কিন্তু এই যে বেশি বেশি যখন পরীক্ষা দিবা, মডেল টেস্ট দিবা, তখন অ্যাকচুয়ালি বুঝে যাবে যে না ঠিক আছে, পারা এক জিনিস আর পারা জিনিসটা অ্যাপ্লাই করা সেটা কিন্তু হচ্ছে অবশ্যই ডিফারেন্ট জিনিস। সো ডেফিনেটলি তোমার এই ব্যালেন্সটা রাখা উচিত। একদম এরকম হওয়া উচিত না যে সারাদিন তুমি ক্লাসই করতেছো বা হচ্ছে যে খালি বই পড়ে শেষ করে ফেলতেছো, এরকম না। আবার একদম এরকম না যে না ঠিক আছে প্রিপারেশন না নিয়ে খালি পরীক্ষা দিলা। সো ব্যালেন্সড হতে হবে, সিলেবাস কভার করে নাও, রিভিশন যেটা দেওয়া দরকার দিয়ে নাও, ক্লাস করো, বই পড়ো, পাশাপাশি হচ্ছে অবশ্যই যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করো এবং মডেল টেস্ট দাও। সো সেটার জন্য তো আমাদের কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো থাকবেই, তারপর হচ্ছে যে আমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা থাকবে, তারপর হচ্ছে যে ফাইনাল মডেল টেস্ট একদম বোর্ড পরীক্ষার মতো 13টা আলাদা থাকবে। সো এইগুলা সবগুলা মিলে কিন্তু তোমাদের প্রিপারেশনটা হচ্ছে খুব সুন্দর মতো হয়ে যাবে। সঞ্চয় যদি কিছু অ্যাড করো।
ভাইয়া এই লেভেলে মানে আমি আপনাকে একটু কোয়েশ্চেন করতাম যে এই লেভেলে এসে দেখা যায় যে এক একজনের প্রিপারেশন তো এক এক রকম। যদি আমরা বলি যে 30% স্টুডেন্টের 100% কমপ্লিট, বাকি 70%-এর হয়তো 1-2 সাবজেক্টে গ্যাপ, কারো কারো হয়তো একটা সাবজেক্টের 5-6টা চ্যাপ্টার বাকি। তো এই ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ কলেজে প্রি টেস্ট বা টেস্ট পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। তো ভাই আপনার কি মনে হয় যে প্রি টেস্ট বা টেস্ট পরীক্ষার রেজাল্ট এখানে ভালো করা বা খারাপ করা এটা আসলে এইচএসসির উপর কিরকম ইম্প্যাক্ট রাখে? আচ্ছা, ডেফিনেটলি ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার মনে হয় যে প্রি টেস্ট বা টেস্টকেও সিরিয়াসলি নেওয়া উচিত। জি কেন নেওয়া উচিত? কারণ এই জায়গাটা হচ্ছে অ্যাটলিস্ট একটা কনফিডেন্স দেয় বা রিয়েলিটি চেক দেয়। মানে ভালো করলে কনফিডেন্স আর খারাপ করলে রিয়েলিটি চেক। সো এই কারণে কিন্তু এই সিস্টেমটা চলে আসছে অনেক বছর ধরে যে না ঠিক আছে প্রি টেস্ট টেস্ট তারপর হচ্ছে যে এইচএসসি বোর্ড পরীক্ষা। জি আর আরও যেটা আমি বলতেছি যে প্রি টেস্টের টেস্টে যেটা হয় সাধারণত যে একটা ফুল চ্যাপ্টার মানে একটা ফুল পেপারের উপর বা ফুল সাবজেক্টের উপর এইভাবে হচ্ছে পরীক্ষাটা হচ্ছে। বাট ওই মডেল টেস্টের ক্ষেত্রে যেটা হয় যে চ্যাপ্টার ভাগ ভাগ করে সিলেবাস ওয়াইজ হচ্ছে আলাদা আলাদা পরীক্ষা দেওয়া যাচ্ছে, তারপর সবগুলো মিলে একসাথে দেওয়া যাচ্ছে। সো ডেফিনেটলি রেজাল্ট তো হচ্ছে যে ইম্পর্টেন্ট, পাশাপাশি কারো যদি মনে হয় যে না ঠিক আছে প্রি টেস্ট বা টেস্ট আমি খুব ভালো করছি, জি কিন্তু ওই যে ভালোর ধারাবাহিকতাটা এটা বজায় রাখাটা দরকার। কারণ এরপর তো ওই যে কলেজের সাথে বেশ ভালো একটা গ্যাপ হয়ে যায়, তাই না? টেস্ট হয়ে গেল, এরপর দেখা যায় অনেকদিন কলেজের আর কোনো অ্যাক্টিভিটি থাকে না, তারপর যে হচ্ছে যে বোর্ড পরীক্ষাটা ওরকম। সো মাঝখানে ওই কন্টিনিউশনটা থাকা দরকার। সো ডেফিনেটলি নিজের কনফিডেন্স যদি প্রিপারেশন ভালো থাকে সেই ক্ষেত্রে প্রি টেস্ট টেস্ট ইম্পর্টেন্ট। আর যদি প্রিপারেশন খারাপ থাকে, ইনফ্যাক্ট যদি আমি বলি যে প্রি টেস্ট টেস্ট কোনোটা যদি হালকা কোনো একটা সাবজেক্ট অনেক খারাপ হয়ে যায় বা যদি ফেলও চলে আসে, সেটা থেকেও কিন্তু রিকভার করার টাইমটা থাকে। এটাই বলতেছি যে ডিপেন্ড করে ওই যে তুমি যেটা বললা পার্সেন্টেজের ব্যাপার, যার প্রিপারেশন যেরকম। আমি বলবো যে যার যদি কারো যদি এরকম থাকে যে না আমার এইচএসসি সবকিছু কমপ্লিট, আমি এখন জাস্ট ওয়েট করতেছি কবে বোর্ড পরীক্ষা হবে, আমি তো বলবো ডেফিনেটলি সে হচ্ছে যে অ্যাডমিশনের জন্য চিন্তা করতে পারে, কোনো দোষ নেই কিন্তু সেখানে, কারণ অ্যাডমিশনের জিনিস তার বোর্ড পরীক্ষার বাইরে না। সো একসাথে সেটা কভার করবে। যেমন আমরা কিন্তু এবার ওই যে ডাবল প্রিপারেশন ডিপি ব্যাচটা শুরু করে দিয়েছি, দেখা যাচ্ছে যে 26 ব্যাচের অনেকেই কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, 25 ব্যাচের সাথে অনলাইনে ক্লাসটা করতেছে। সো এটা কিন্তু নাথিং রং, যার প্রিপারেশন যতটুকু সে সেভাবে আগবে। আবার কেউ কেউ এরকম আছে যে না ঠিক আছে প্রিপারেশন ভালো কিন্তু এখনো অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়ার মতো অবস্থা আসে নাই, তো ফাইন, সে হচ্ছে চিন্তা করছে যে না ঠিক আছে আগে বোর্ড পরীক্ষার জন্য মডেল টেস্টগুলো ঠিক মতো দেই, বা ঠিক আছে যেগুলো কভার করা দরকার ওগুলো একটু ক্লাসগুলো করি এরকম। আবার ওই যে একদম লাস্টে যদি আসি, কারো প্রিপারেশন ধরলাম যে না অনেক হচ্ছে গ্যাপ রয়ে গেছে, সো ডেফিনেটলি সে হচ্ছে আগে এফআরসি ক্লাসগুলো করবে, করে হচ্ছে গ্যাপ ফিল আপ করে নিবে, তারপর হচ্ছে একটা সময় পর যে ঠিক আছে আমার এই চ্যাপ্টার পড়া হয়ে গেছে, এখন এগুলোর উপর মডেল টেস্ট দেওয়া শুরু করতে পারি। সো যার জন্য যেটা দরকার আর কি। এখানে ভাই একটা অ্যাড করি যে টেস্ট প্রি টেস্টের কথা যেহেতু চলে আসছে, যে অনেকেই আমাদেরকে স্টুডেন্টরা কোয়েশ্চেন করছে যে ভাই টেস্ট প্রি টেস্ট পরীক্ষার সামনে এখন কি করব। তো ওদের জন্য কিন্তু একটা সহজ সলিউশন আছে আমাদের এফআরসি কোর্সে। ওরা যদি এখনই এনরোল করে তাহলে কিন্তু তোমরা আর্কাইভের ক্লাসগুলো পেয়ে যাবে, আর আর্কাইভের ক্লাসগুলো করেই কিন্তু তুমি তোমার টেস্ট প্রি টেস্টের জন্য একটা ভালো প্রিপারেশন নিয়ে ফেলতে পারবে। আর ভাই আরেকটা জিনিস সেটা হচ্ছে যে অনেকে আমাদের ইদানিং কোয়েশ্চেন করতেছে এরকম যে ভাই আমাদের যখন ফার্স্ট ইয়ারে ছিলাম 1 মাস ধরে ভেক্টর পড়ছি, 2 মাস ধরে নিউটনীয় বলবিদ্যা, অনেক বেশি ক্লাস করতে গিয়ে এখন শেষের দিকে চ্যাপ্টারগুলো ধরাই হয়নি, এখন আমি কি করব, সামনে প্রি টেস্ট টেস্ট পরীক্ষা, খারাপ রেজাল্টের আশঙ্কায় আছে। সো এইখান থেকে কিন্তু ওদের জন্য বেশ কিছু শিক্ষা আছে। শিক্ষাটা হচ্ছে যে দেখো একটা চ্যাপ্টার অনেক বেশি টাইম নিয়ে পড়তে গেলে তোমার কিন্তু অনেকগুলো চ্যাপ্টার বাকি থেকে যাবে এবং পরীক্ষা যে খারাপ হবে এটা তুমি নিজেই রিয়েলাইজ করতে পারতেছো। সো এইখান থেকে শিক্ষাটা হচ্ছে তোমার সিলেবাসটা আগে সুন্দর মতো শেষ করে নিতে হবে। সিলেবাসটা তুমি প্রি টেস্ট পরীক্ষার জন্য খুব দ্রুত গতিতে শেষ করে ফেলতে পারবা আমাদের আর্কাইভে ক্লাসগুলো করার মাধ্যমে। সো এখানে কিন্তু ওদের জন্য একটা সলিউশন হতে পারে। এবং আসলে তোমার এটার সাথে আমি একটা যোগ করি যে একটা চ্যাপ্টার অনেক লম্বা সময় ধরে পড়া, দেখা যায় আমি হচ্ছে নিউটনীয় বলবিদ্যা 10-12টা ক্লাস করলাম, কিন্তু আমি বুঝলামই না যে আমার এখান থেকে কি ধরনের সিকিউ আসবে কি ধরনের এমসিকিউ আসবে। তো আমাদের রিফার্সির ক্লাসগুলোতেও কিন্তু আমরা যখন পড়াই আমরা কিন্তু ওদের ক্লাসের শেষে কিছু মডেল প্রশ্ন রেখে দিই যে সিকিউর জন্য কোন টপিকগুলো, এমসিকিউর জন্য কোন টপিকগুলো। এবং আমার কাছে মনে হয় যে এই লেভেলে এসে একটা চ্যাপ্টারের বেসিকের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ও যাতে করে নিজে বুঝতে পারে যে আমার পরীক্ষার জন্য কোন অংশটা কিভাবে পড়তে হবে, কোন অংশটা আমার অনুধাবনের জন্য পড়তে হবে আর কোন অংশটা আমার প্রয়োগের জন্য পড়তে হবে। আর দীপ্র ভাই আসলে আমাদের অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে, কারণ একাডেমিকে ক্লাস নিতে গেলেও দেখি ওরা এফআরসি ডিপি এগুলো ডিফারেন্স বুঝতে চায়। তো আমি যদি ভাইয়ার কথাটাকে সহজ করে একটু সামারাইজ করি যে যাদের প্রিপারেশন খুবই ভালো, এইচএসসি সিলেবাস শেষ, ও এখনই পরীক্ষার জন্য প্রস্তুত, ওরা যদি আরেকটু অ্যাডভান্সড থাকতে চায় এবং তার ফিউচার গোল সেট করে ফেলে তারা ডিপি কোর্সের মাধ্যমে এখন থেকে অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করতে পারবে। যাদের হচ্ছে একটু টালমাটাল অবস্থা যে না 2-3টা সাবজেক্টে 2-3টা চ্যাপ্টার বাকি, তারা আমাদের এফআরসি কোর্সের সাথে একদম কমপ্লিটলি জিরো থেকে শুরু করে অ্যাডভান্স পুরোটাই ওরা একটা অ্যাজ এ হোল সামারি আকারে পাবে।
আর যাদের হচ্ছে এইচএসসি প্রিপারেশন হয়ে গিয়েছে বাট ওরা এখন থেকে অ্যাডমিশন শুরু করতে চাচ্ছে না, তারা মডেল টেস্টের মাধ্যমে ওদের প্রিপারেশনটাকে পাশাপাশি ওরা আমাদের এফআরসি তো যেহেতু আমাদের একটা ডিভিশনের মতো, দেখা যায় অনেকেই আছে যে সিলেবাসটা হয়তো একবার হয়ে গেছে কিন্তু এখন ভেক্টরের দিকে ফিরে তাকে আবিষ্কার করতেছে, অনেক কিছুর মনে নাই। তো এখন কিন্তু তোমার মনে না থাকা জিনিসগুলোকে মনে করানোর প্রয়োজন হবে। তো তখন কিন্তু আমাদের ক্লাসগুলো যেহেতু প্রিসাইজ ক্লাস, তুমি কম্প্যাক্ট ওয়েতে একটু টেনে টেনে যেহেতু আগে থেকেই জানে একটু দেখে নিতে পারো, তাহলে হবে কি তোমার কিন্তু রিভিশনটা আরেকটু পাকাপোক্ত হয়ে যাবে। ইনফ্যাক্ট আমি তো এটা বলবো যে কেউ যদি প্রিপারেশনের ব্যাপারে বা কোনো একটা চ্যাপ্টারের ব্যাপারে ওরকম কনফিডেন্ট থাকে, জাস্ট হচ্ছে একটু রিভিউ করে নেওয়া দরকার। সেই ক্ষেত্রে যদি ওর মনে হয় যে না ক্লাস করবো না, যদি পিডিএফটাও দেখে নেয় সেটাও কিন্তু হেল্পফুল হবে। সো এখানে একটু নিজের স্মার্টলি ডিসিশন নিতে হবে যে কিভাবে তুমি লেয়ার ভাগ করবা। তুমি হয়তো কোনো চ্যাপ্টার জাস্ট পিডিএফ দেখলে হয়ে যাচ্ছে, কোনো চ্যাপ্টার হয়তো রেকর্ড দেখে টেনে টেনে বা স্পিড বাড়িয়ে দেখলে হয়ে যাচ্ছে, আবার কোনো চ্যাপ্টার থাকতে পারে যে ঠিক আছে আগে দেখো নাই, সেটা পুরাটাই হচ্ছে নর্মাল স্পিডেও দেখা লাগতেছে, পিডিএফও দেখা লাগতেছে, নিজেও পড়া লাগতেছে। সো এই ডিসিশনটা হচ্ছে অবশ্যই নিজের মতো নেওয়ার চেষ্টা করবা। সো ডেফিনেটলি আমরা তো মোটামুটি ওদের যে কোয়েশ্চেনগুলো বা যে কনসার্নগুলো এগুলো তো কভার করে ফেলছি। আর আমাদের হচ্ছে যে লক্ষ্যের উদ্দেশ্য একটাই থাকবে যে না ঠিক আছে সময় এখন এরকম আছে এবং একটা সময় পর যে আমার বোর্ড পরীক্ষা হবে, আমার যাতে অ্যাডমিশনের সময় এসে বা ওই সময়টা এসে যাতে এটা চিন্তা না করতে হয় যে না ঠিক আছে বোর্ড পরীক্ষার জন্য যদি আরেকটু ভালো মতো পড়তাম, বোর্ড পরীক্ষা তো ঠিক মতো হয় নাই, বা হচ্ছে যে আমি তো রেজাল্ট নিয়ে একটু টেনশন করতেছি। ইনফ্যাক্ট এইচএসসির পরে অ্যাডমিশনের সময় এসে যদি তুমি বলো ভাই আমি তো এইচএসসিতে এই চ্যাপ্টারটা পড়ে আসি নাই, এখন তাহলে কি করব, সেটা কিন্তু আর হচ্ছে রিস্কি একটা অবস্থা। সো আমার মনে হয় আমি যদি আজকের এই যে টাইমলাইনের কথা চিন্তা করি, আমরা এখন অক্টোবর নভেম্বর মাসের দিকে আছি। সো ওদের কিন্তু অ্যাডমিশন আজ থেকে প্রায় আরো 1 বছর পর, ঠিক আছে, সব শেষ হতে হতে এরকম টাইমই লাগার কথা। তো এখন যেখানে কিনা 1 বছর আগে থেকে তুমি প্রেডিক্ট করতে পারতেছো, জানো যে সিনিয়রদের কোন কোন জায়গায় সমস্যা হয় বা কোথায় কোথায় যে ওরা হচ্ছে যে প্রবলেমটা ফেস করে, এবং আফসোস করার জায়গা থেকে তুমি কেন হচ্ছে সেই আফসোস করার সুযোগটা নিজের জন্য রাখবা? তোমার হচ্ছে বোর্ড পরীক্ষার প্রিপারেশন বলো, সিলেবাস কভার করা বলো, সবকিছু এমনভাবেই হওয়া উচিত যাতে তোমার ওই যে 1 বছর পর এই আফসোসটা না লাগে। যাই হোক, তবে ফার্স্ট হচ্ছে তুমি এইচএসসিটা কত ভালোভাবে কমপ্লিট করা যায়, কোয়েশ্চেন যেমনই হোক, খাতা যেই দেখুক, তোমার প্রিপারেশন যাতে এমন টপ নচ লেভেলের হয় যাতে তোমাকে কোনো কিছু এগুলো থেকে আটকাতে না পারে। আর বাকিটা তোমাদেরকে সর্বোচ্চ হেল্প করার জন্য তো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করবোই। বাট একটা কথা আমরা সবসময় বলি, যতই তুমি ক্লাস করো না কেন, যার ক্লাসই করো না কেন, যত বেশি তোমাকে আমি পড়াই না কেন, ক্লাসে যখন আমরা এগুলো পড়াই আসলে সত্যিকার অর্থে প্র্যাকটিসটা আমাদের হয় অনেক বছর ধরে। হ্যাঁ, দেখা যাচ্ছে 10-11 বছর ধরে একই জিনিস আমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আমি হয়তো সেগুলো অনেক ভালো পারবো, কিন্তু আমার প্র্যাকটিস হওয়া আর তোমার প্র্যাকটিস হওয়া কিন্তু ডিফারেন্ট, কারণ তোমার এখানে হচ্ছে এটা পরীক্ষায় যে অ্যাপ্লাই করতে হবে। মানে বর্তমান জেনারেশনে কিন্তু অনেকেই আছে যে দেখে বেশি পড়ে কম, মানে ক্লাস দেখে বেশি নিজে পড়ে কম। সো দেখার চাইতে নিজের পড়াটা আসলে বেশি দরকার। আর আমি আরেকটা কথা বলি যে মানে ওরা হয়তো মনে করতে পারে যে আমরা এই লেভেলে এসে মানে এইচএস এর আগে দিয়ে আমাদের হয়তো প্রিপারেশন অনেক ভালো ছিল, বাট আমি যদি নিজের কথা বলি যে আমি হচ্ছে গিয়ে যখনই আমাদের হলি ক্রসে প্রি টেস্ট শেষ, টেস্ট শুরু হবে, আমারও অনেক হাবুডুবু অবস্থা ছিল যে অনেক কিছু ভুলে গেছি। ফার্স্ট ইয়ারের সেই বায়োলজির কোষ, তারপরে ফিজিক্সের ভেক্টর, মানে মাথার উপর আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা যে আমার তো কিছুই মনে নেই। কিন্তু আমরা কিন্তু ওই সময়টাকে ভালোভাবে কাজে লাগাই, যে একটা রুটিন ফলো করে যে পেন্ডিং পড়াগুলা পড়া, আগের পড়াগুলা রিভিশন করা, ওই সময় থেকেই নতুন করে শুরু করে সবকিছু গুছিয়ে এনেছিলাম, দেখেই কিন্তু পরবর্তীতে অ্যাডমিশনের সময় সেই অ্যাডভান্টেজটা পেয়েছি। তো তোমাদের আসলে হতাশ হওয়ার কোনো কারণ নাই। তোমরা যারা এখন মনে করতেছো যে আমার অনেক সিলেবাস বাকি, আমার দ্বারা মনে হয় কিছুই সম্ভব না, মানে ওরা যেটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে কামব্যাক করা পসিবল কিনা, এই কবে থেকে করা পসিবল এটা চিন্তা না করে ওরা যদি এখন থেকেই শুরু করে, তাহলে ইনশাল্লাহ তোমরা এইচএসসিতেও একটা ভালো রেজাল্ট করতে পারবে এবং অ্যাডমিশনের সময় আফসোস করতে হবে না যে ইস আর একটু আগে থেকে শুরু করলেই মনে হয় আমাদের একটা ভালো প্রিপারেশন হতো। এক্স্যাক্টলি। সো এই তো এটাই আমাদের পক্ষ থেকে। সো এখন হচ্ছে তোমরা টাইমলাইন সেট করে ফেলো, গোল সেট করে ফেলো যে আগামী এই কয়দিনের মধ্যে হচ্ছে আমি গ্যাপগুলো ফিল আপ করবো, তারপর এই কয়দিনের মধ্যে আমি হচ্ছে যে ভুলে যাওয়া পড়াগুলো আবার রিভিউ করে নিব, এই কয়দিনের মধ্যে হচ্ছে যে পুরো ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে যা কিছু আছে সবগুলো রিভাইজ দিব, এবং এই কয়দিনের মধ্যে হচ্ছে পরীক্ষা দিতে দিতে এমনভাবে ঝালাই করে নিব যাতে বোর্ড পরীক্ষার জন্য আমি 100% প্রিপেয়ার থাকি। কিন্তু কখনোই যাতে এরকম না হয় যে জাস্ট হচ্ছে তুমি কয়েকটা চ্যাপ্টার বা কয়েকটা পড়াশোনা এই কয়েক মাসের মধ্যে ভালো করে রাখলা, আর বোর্ড পরীক্ষার আগে তখন হচ্ছে যে লাস্ট 1 মাসে বা লাস্ট 15 দিনে 20 দিনে তখন হচ্ছে যে বাকিগুলো তাড়াহুড়া করে দেখলা, সেটা হবে না, ব্যালেন্স করে করতে হবে। ওকে, সো ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই হচ্ছে যে দুশ্চিন্তার কোনো কারণ নাই। তোমরা হচ্ছে যে প্রিপারেশন ভালো মতো নিতে থাকো, নিজের উপর ভরসা রাখো, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, ইনশাল্লাহ সবকিছু ভালোই হবে। বাট অবশ্যই মাথায় এটা রাখবা, সবকিছু ভালো করার জন্য নিজেরও ভালো করতে হবে, নিজেরও এফোর্টটা দিতে হবে। আমরা আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।